নমস্কার, গল্পবাবুর পাঠশালায় আপনাকে স্বাগত জানাই। আজকের গল্প রিকু দাস আগন্তুকের লেখা তারানাথ তান্ত্রিক ও দেবাংশী। আজকে শুনব এই গল্পের দ্বিতীয় পর্ব। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের হাড়হিম করা ভূতের গল্প তারানাথ তান্ত্রিক ও দেবাংশী। গল্প পাঠে বাপি। হঠাৎ সেই মেয়েটা আমার গলা ছেড়ে দিল। আমি মাটিতে পড়ে হাঁপাতে শুরু করলাম। আমার চেতনা লোপ পাবে এমন সময় আমার কানের কাছে সুমিষ্ট নারী কণ্ঠে কেউ ফিস ফিস করে বলে গেল, তারানাথ, চিন্তা নেই, আমি আছি তোমার সাথে। ওই মেয়েটি নীল ডাইনির কবলে পড়েছে। আমি আর চোখ খুলে রাখতে পারলাম না। আমি জ্ঞান হারালাম। বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরেছিল। চোখ খুলে আমি দেখলাম আমার মাথার কাছে বসে আছে গদাধর বাবু। চোখ খুলতেই গদাধর বাবু ব্যস্ত হয়ে বললেন, ঠাকুর মশাইয়ের জ্ঞান ফিরেছে। আরে কে কোথায় আছো? ঠাকুর মশাইয়ের জন্য একটু গরম দুধ নিয়ে এসো। প্রায় সাথে সাথেই গদাধর বাবুর স্ত্রী আমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এলো। আমি আস্তে আস্তে তা পান করলাম। একটু সুস্থ অনুভব করতেই আমি গদাধর বাবুকে বললাম, দেখুন গদাধর বাবু, আপনার মেয়ের শরীরে নীল ডাইনি বাসা বেঁধেছে। আমার কথা শুনে গদাধর বাবু রীতিমতো চমকে উঠে বললেন, তাহলে এর উপায় কি? আমি বললাম, একটা উপায় আছে। আমাকে আজ রাতেই এর বিশেষ যজ্ঞে বসতে হবে, আর সেই যজ্ঞের জন্য আমার কিছু জিনিসপত্রের প্রয়োজন। গদাধর বাবু বললেন, আপনি বলুন না আপনার কি কি লাগবে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি একটা ফর্দ করে তা গদাধর বাবুর হাতে দিলাম। গদাধর বাবু ফর্দ দেখে ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর নিজেকে কিঞ্চিত সংযত করে বললেন, ঠাকুরমশাই, এই সবই কি লাগবে? আমি তার অবস্থা বুঝতে পেরে বললাম, হ্যাঁ গদাধর বাবু, এই সব কিছুই লাগবে। তবে চিন্তা নেই, আমি নিজে কিছু জিনিস আনতে যাব। এতক্ষণ যাবৎ কিশোরী চুপ করে বসেই ছিল। এবার সে বলল, আচ্ছা ঠাকুরমশাই, এই নীল ডাইনিটা কি, মানে এর কথা তো আপনার কাছে আগে কখনো শুনিনি। আমি মনে মনে বললাম, বাহ, কিশোরী আমার মনের মধ্যে থাকা প্রশ্নটাই করেছে। ঠাকুরমশাই বলল, নীল ডাইনিটা হলো। ঠাকুরমশাই আধপোড়া প্রসিংসটা আবার জ্বালতে যাচ্ছিলেন। আমি বাধা দিয়ে বললাম, ঠাকুরমশাই, ওটা ফেলে দিন, এমনিতেই ওটাতে আর কিছু নেই। তারানাথ আমার কথা শুনে মৃদু হাসলেন। তারপর নারকেলের মালায়
ওই সিগারেটের অবশিষ্ট টুকরো গুজে দিতে দিতে বললেন, হ্যাঁ, তো যেটা বলছিলাম, নীল ডাইনি হলো বিষক্রিয়ার কারণে মারা যাওয়া কোনো নারীর অতৃপ্ত আত্মা। কথিত আছে এরাই নাকি নরকের গহ্বরের দ্বার রক্ষা করে। কিন্তু সব থেকে চিন্তার বিষয়টি হলো আহ্বান ছাড়া এরা জনসম্মুখে আসতে পারে না। আমি বললাম, আর মানে আপনি বলতে চাইছেন কেউ তাকে আহ্বান করেছিল? তারানাথ বলল, বলতে চাইছি না, বলছি। আর এটাই হয়েছিল। কিশোরী বলল, তারপর তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? তারানাথ আবারও বলতে শুরু করলো, তো কথা মতো আমি আর গদাধর বাবু দুইজন বেরিয়ে পড়লাম জিনিসপত্র জোগাড় করতে। তো গ্রামে ঘুরে ঘুরে যখন সকল সামগ্রী জোগাড় করছি, ঠিক এমন সময় নজরে পড়ল একটি বিষয়। আমার থেকে অনতি দূরে দাঁড়িয়ে আছে একটি অদ্ভুত দর্শন কঙ্কাল। তার মাথায় স্বর্ণ মুকুট, হাতে ও কোমরে স্বর্ণ নির্মিত নানাবিধ অলঙ্কার। তার পরনে কেবলমাত্র একটি ধুতি। তাকে দেখেই আমি চিনতে পারলাম এটা আর কেউ নয়, এটা কুবের দেবের লোভ থেকে সৃষ্ট আর অসুর, যার নাম লোভাসুর। কিন্তু এ কি করে সম্ভব? পলকের মধ্যে সেই লোভাসুর আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আমি নানান চিন্তা করতে করতে সেখান থেকে ফিরে এলাম গদাধর বাবুর বাড়িতে। গদাধর বাবু ইতিমধ্যেই সমস্ত উপকরণ নিয়ে এসেছেন। তখন প্রায় মধ্যরাত। চারিদিকে অন্ধকারের মায়াজাল। অদূরে কোথাও এক বিশ্রী কর্কশ কণ্ঠে ডেকে উঠল, একটা রাত চড়া। আমি গদাধর বাবুর বাড়ির পিছনের একটা অংশ পরিষ্কার করে সেখানেই যজ্ঞে বসেছিলাম। আমার সামনে একটা গণ্ডির মধ্যে শুয়ে আছে গদাধর বাবুর মেয়ে সুমি। আমি অগ্নিদেবকে স্মরণ করে আমার সম্মুখে প্রস্তুত করা হোমকুণ্ডে অগ্নি প্রজ্বলিত করলাম। তারপর তারা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হোম শুরু করলাম। তবে তার মন্ত্র আমি তোমাদের কাছে বলতে পারবো না। তাতে গুরুর বারণ আছে। তন্ত্রে অলিখিত কারোর কাছে তা বলা যাবে না। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা বৃদ্ধি পেতে পেতে তা প্রায় এক তাল গাছ সমান হয়ে গেল। আমি বুঝলাম আমার ক্রিয়া সফল হচ্ছে। ঠিক সেই সময় আমার সামনের দিক থেকে একটা ঘড়ঘড়ে আমার কানে এলো। আমি যজ্ঞে এতটাই বিভোর হয়ে পড়েছিলাম যে কখন যে সুমি উঠে বসেছে তা খেয়াল করতে পারিনি। এবার সুমি
ক্ষণক্ষণে কণ্ঠস্বরে বলল, তুই তুই আমাকে আমাকে এইভাবে বেঁধে রেখেছিস কেন? হ্যাঁ, বেঁধে রেখেছিস কেন আমাকে? তোর তোর এত বড় স্পর্ধা, তুই তুই আমাকে বন্দি করতে চাইছিস? হ্যাঁ, তুই আমাকে আমাকে বন্দি করতে চাইছিস? পারবি না, পারবি না, কিছুতেই পারবি না। যদি যদি বাঁচতে চাস, এখনই এখনই আমাকে মুক্ত কর। আমি আমি বজ্র কঠিন কণ্ঠে বললাম, স্তব্ধ হ। কি চাস তুই? কেন এই নিষ্পাপ মেয়েটা সর্বনাশ করছিস? সুমি সুমি আবারও সেই একই কণ্ঠে বলল, প্রাণ চাই, প্রাণ, আমি আমি প্রাণ চাই। আমাকে 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 একটা একটা তাজা প্রাণ দেওয়ার কথা দিয়েছে সে। আমি বললাম, ঠিক আছে, আমি তোকে একটা প্রাণ দেব, তবে তার আগে তুই আমাকে কথা দে, এই নিষ্পাপ মেয়েটাকে তুই মুক্তি দিবি। সুমি বলল, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। আমি অনতি দূরে খুঁটির সাথে বাঁধা একটা কালো পাঁঠার দিকে আঙুল নির্দেশ করে বললাম, ওই দেখ, ওই হচ্ছে তোর শিকার। সুমি বৃষ্টিভাবে ঘাড় ঘুরিয়ে একবার সেদিকে দেখল। আমি উঠে গিয়ে সেই কালো পাঁঠাটা এনে দিলাম তার কাছে। সে সে প্রায় সঙ্গে সঙ্গেই পাঁঠাটার গলায় একটা কামড় বসিয়ে সেখান থেকে কিছুটা মাংস তুলে নিয়ে তা খেতে শুরু করলো। পাঁঠাটা করুণ সুরে একবার ডেকে ছটফট করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে এলিয়ে পড়ল। সুমির মুখে দুধার দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। সুমি পাঁঠার দেহটা দুহাতে তুলে তাতে কামড় বসাচ্ছে আর তুলে নিয়ে আসছে মাংসের পিণ্ড। একদিকে সে পরম তৃপ্তিতে খাচ্ছে আর অপরদিকে পাঁঠার রক্ত নিজের সর্বাঙ্গে মাখাচ্ছে। উফ, কি বিভৎস সেই দৃশ্য! বেশ কিছুক্ষণ সেই নৃশংসতা চলল। একটা সময় পর কেবলমাত্র পড়ে রয়েছে কয়েকটা হাড়ের অবশিষ্ট। এমন সময় সুমি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলাম, এবার হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু আমি যে কতটা ভুল ছিলাম তার প্রমাণ পেলাম আমি তার পরের দিন বিকেল বেলায়। সুমি সুস্থ হয়েছিল বটে, কিন্তু সমস্যাটা এখনো শেষ হয়নি। এখনো গ্রামের উপর থেকে বিপদের কালো মেঘ সরে যায়নি। অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পটি শোনার জন্য। আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের পরের পর্বটি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।